৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে দূতাবাস খুলবে গ্রিস জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বেশি সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে চীন। চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও নেই কার্যকারিতা। নতুন নিয়মে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীদের ধারণা। মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মন্তব্য অর্থমন্ত্রীর। বললেন বিএনপির দেশ বিরোধী প্রচারণা কানে নেয় না উন্নয়ন সহযোগীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের খাদ্য নিরাপত্তাই নয়, পুষ্টির নিশ্চয়তাও নিশ্চিত করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বিএনপি তা কখনোই চায়নি। খালেদা জিয়া ঘোষণা দিয়েও মানুষের জন্য ডাল ভাত নিশ্চিত করতে পারেননি। আওয়ামী লীগ মাছ ভাত নিশ্চিত করেছে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে মাংস রপ্তানি করা যায়, সেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের প্রতিবেদন। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় 400 স্টল স্থাপন করা হয়েছে। সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, ফলে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে। একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এ খাতে অতীতের সরকারগুলোর ব্যর্থতার সাথে আওয়ামী লীগ সরকারের সফলতার তুলনামূলক চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয়, বিদেশে যেন মাংস রপ্তানি করা যায়, তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঁস মুরগি পাখি পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। রাস্তাঘাটে নয়, বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে খামারিদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুজিবনগর সরকারের 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, অথচ সে বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17 এপ্রিল পালন করে না। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ 7ই মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয়। জানান, গ্রিস আরও যে 6টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সময় সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
জিয়া রহমান এই সরকারের 400 টাকা বেতনভোগী কর্মচারী ছিল, সেক্টর কমান্ডার হিসেবে 400 টাকা করে বেতন এই সরকারের অধীনে সে চাকরি করত। অন্য সেক্টর কমান্ডারও 400 টাকা বেতন। আজকে যে বিএনপির নেতারা নানা ধরনের কথা বলে যে মুক্তিযুদ্ধের সময় থেকে হঠাৎ গ্রামের উপর যে রহমান দাঁড়িয়ে বলেছিল, সেখান থেকে আপনার স্বাধীনতার ঘোষণা দিত। চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে সেজন্য নানান পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস। ভিসা সহজীকরণ, অনলাইন সিস্টেম চালু সহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউতে চীনা ভিসা সার্ভিস সেন্টারের উদ্বোধন করে ইয়া ওয়েন এসব কথা বলেন। তিনি জানান, দিন দিন ভিসা প্রত্যাশীর সংখ্যা বাড়ায় নতুন ভিসা সেন্টার চালু করল দূতাবাস। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা তার। দুদেশের জনগণ পর্যায়ে যোগাযোগ ও বিনিময় বাড়াতে ভিসা সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। গত 10 মাসে 40,000-এরও বেশি বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দমন পীড়নের কাছে বিএনপি নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্যাতিত নেতাকর্মী ও তাদের স্বজনদের সাথে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেছে না, তলে তলে সব ঠিক করে, ওই তলে তলে ঠিকই ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে। অনেক ষড়যন্ত্র চক্রান্তকে তিনি জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে দুর্বল করার জন্য এবং এই দুর্বল করে প্রভুদেরকে খুশি রেখে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান। এইটাই হচ্ছে তার অভিপ্রায়। বন্ধুরা আমার, আমাদের যে লড়াই, জাতীয়তাবাদী শক্তির যে লড়াই, এটা যেমন গণতন্ত্রের, আবার আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও বাজারে নেই কোনো কার্যকারিতা। বিক্রেতারা বলছেন, ঈদ ও নববর্ষের ছুটির কারণেই তা সম্ভব হয়নি। তবে তারা বলছেন, নতুন নিয়মে মিল গেটের দাম নির্ধারণ হলে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সিদ্ধান্ত কার্যকর হতে আরও কিছুটা সময় প্রয়োজন। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বাজারে গেলেই দেখা মেলে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে ওঠানামা করলে মিলার, পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী, জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য উল্লেখ করে নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে নেই তার কোনো প্রভাব। বিক্রি রেট লাগাইতে হবে। এরপরে কে কতটুকু প্রফিট করবে, 5% করবো না 10% করবো না 15%? আপনি বেশি করলে আপনার থেকে নেবে না। প্লাস অয়েল 80 টাকা কেজি, ওটা কোম্পানি প্যাকেটে লেখা রাখছে 140 টাকা কেজি। তো ওই টাকাটা তো ভোক্তাও পাচ্ছে না, আমি সাধারণ ব্যবসায়ী আমিও পাচ্ছি না, আর কৃষকও পাচ্ছে না। তো এটা পাইছে কে? কোম্পানি পাইছে। তো লাভবান কে হয়েছে? কোম্পানি। আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে যদি রেট নির্ধারণ করে, তাতে আমি মনে করি যে হয়তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চাল ব্যবসায়ী মালিক সমিতি বলছে, বাজার দর ওঠানামা করা এই পণ্যের দাম নির্ধারণ হবে বেশ কঠিন। বরং তাড়াহুড়া করলে বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ী নেতাদের। ডিসিশন গভর্নমেন্ট যেটা নিচ্ছে এটা ভালো, কিন্তু সময় উপযুক্ত হবে যে কাজটা আমরা কতটুকুভাবে সমন্বয়ভাবে আগাইতে পারলাম, এই সময়টা আমার মনে হয় দিতে হবে। কারণ এটা তাড়াহুড়া করে যদি আপনার যে আইন করছে, আপনার জেল জরিমানাটা করছে, তো এইটা আপনি একটু দেখতে হবে, সময় নিতে হবে। এটা ইনপোর্টের মাল না যে একটা রেট দিয়ে দিলে আপনি এমআরপি করে দিলে, কারণ এইটা আপনার বাংলাদেশের একটা মার্কেট আছে, সেটা হাট বাজার থেকে দানের উঠানামাটা করা হয়। সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে, তবে মধ্যস্বত্বভোগীদের কারণেই মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দাবি করেন বিএনপির দেশবিরোধী প্রচারণা উন্নয়ন সহযোগীরা কানে নেয় না। এদিকে বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা। রিপোর্ট গোলাম ময়নুল হাসানের। IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি। আলোচকরা বলছেন পৃথিবীকে বাসযোগ্য রাখতে কেবল সরকার নয়, বেসরকারি উদ্যোগে জলবায়ু তহবিল গঠন করতে হবে। এক সংবাদ সম্মেলনে বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা বলেন গরিব দেশগুলো দুরবস্থার জন্য ধনী দেশগুলো দায়ী। সে কারণেই G20-ভুক্ত উন্নত দেশগুলোকে আরও দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে বন্যা লেগেই আছে। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন উন্নত দেশগুলো হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ। তার দাবি কৃষক উৎপাদক পর্যায়ে কমেছে জিনিসপত্রের দাম। যারা চাষি উৎপাদন করছে তারা আগে তো কোনো দামই পেত না, এখন আবার যখন তারা দাম পেতে শুরু করেছে তাদেরকে তো জমিতে এসে টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো এখন যখন তারা এই টাকা পাচ্ছে, ভালো দাম পাচ্ছে, তখন আবার যারা ভোক্তা তারা চিৎকার করছে যে আমাদের তো এটা তো অনেক বেশি দাম। তো এগুলো আছে প্রবলেম, কিন্তু মেইন কথা হলো যে প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে। এ সময় অর্থমন্ত্রী অভিযোগ করেন বিএনপি উন্নয়ন সহযোগী সংস্থার কাছে দেশ বিরোধী প্রচারণা চালায়। সেতু, পদ্মা নদীর উপরে সেতু, তো এটা তো বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে। হ্যাঁ, এখন আপনারা যদি আপনারা এমন লোককে লিডার বানিয়েছেন, আপনারা মানে প্রতিপক্ষ, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙ্গার সেতু, ভেঙে পড়বে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। জ্বালানি বাজারে অস্থিরতা মূল্যস্ফীতিকে কতটা বাড়িয়ে দেয় রাশিয়ার যুদ্ধ তার বড় উদাহরণ। সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্য অস্থিরতা মূল্যস্ফীতিকে আরেক ধাপ বাড়িয়ে দেয় কিনা IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। গোলাম মনিরুল হাসান, বাংলাদেশ IMF সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক। ভারতে লোকসভা নির্বাচনের 7 ধাপের ভোট শুরু হচ্ছে কাল শুক্রবার। টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর বিজেপির জয়ের আভাস দিচ্ছে বেশিরভাগ জনমত জরিপ। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ থেকে আসাম আর মহারাষ্ট্র থেকে মণিপুর লোকসভার বিভিন্ন আসনে প্রথম দফার ভোট শুরু হবে কাল। এই দিন 21টি রাজ্যের 102টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। নির্বাচনী প্রচারের শেষে বিহার ও পশ্চিমবঙ্গের জনসভায় রাম মন্দির নিয়ে ভোটারদের মধ্যে আবেগ তৈরি করে বিজেপি নেতৃত্বাধীন জোট NDA-এর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। 543টি আসনের মধ্যে 400-র বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী তিনি। এবারের নির্বাচনে বিজেপির বড় চ্যালেঞ্জ 24টি দলের বিরোধী জোট ইন্ডিয়া। ইসরায়েল ছোটখাটো হামলার চেষ্টা চালালেও ভয়াবহ জবাবের হুঁশিয়ার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট রাইসি। তিনি দাবি করেন অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইসরায়েলের অজেয় সামরিক সক্ষমতা নিয়ে ভ্রান্ত ধারণা প্রমাণ করেছে ইরান। পাল্টা জবাব দিতে ইসরায়েলের প্রস্তুতি ও হুঙ্কার নিয়েও হুঁশিয়ারি করেছেন রাইসি। বলেন চরম ভয়াবহ জবাব দিবে তেহরান। তেল আবিব সফরে যাওয়া যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ শেষ করব বিআরবিকে এবার শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 75-এর পর যারা ক্ষমতায় এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে দূতাবাস খুলবে গ্রিস জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বেশি সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিতে ঢাকায় নতুন ভিসা সেন্টার চীনের। চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও নেই কার্যকারিতা। নতুন নিয়মে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীদের ধারণা।
মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মন্তব্য অর্থমন্ত্রীর। বললেন বিএনপির দেশবিরোধী প্রচারণা কানে নেয় না উন্নয়ন সহযোগীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।